হ্যালো স্টুডেন্টস, এই পর্যায় সারণী বলতে আমাদের মাথায় প্রথমেই ওই দীর্ঘ পর্যায় সারণীটা আসে, অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। অফকোর্স আমাদের এই পুরো চ্যাপ্টারটা জুড়ে যে আলোচনা হবে মূলত আধুনিক দীর্ঘ পর্যায় সারণীকে নিয়েই, রাইট? কিন্তু এই দীর্ঘ পর্যায় সারণী একদিনে ডেভেলপ হয়নি, এর একটা লং ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে। তো আজ আমরা এর ডেভেলপমেন্টের পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা জানার চেষ্টা করব। যেমন অ্যাটমিক স্ট্রাকচার তোমরা দেখেছো যে আজকে আমরা যে কোয়ান্টাম মডেল বলি অ্যাটমের, সেটা তো একদিনে ডেভেলপ হয়নি, শুরু হয়েছিল থমসন মডেল দিয়ে। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী তারপরে রাদারফোর্ড মডেল, বোরস মডেল, সমারফিল্ড থিওরি, তারপরে এসেছে কোয়ান্টাম মডেল। অর্থাৎ একটা জার্নি স্টার্ট হয়েছে অনেক পুরনো দিন আগে, যেটা ডেভেলপ হতে 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 আজকের ডেটে পৌঁছেছে। যে কোনো বিষয় দেখো, আজকে আমরা যে ফ্লাইট বা প্লেন দেখছি, সেটা তো যখন প্রথম আবিষ্কার হয় এই পর্যায়ে ছিল না, তো তার ডেভেলপমেন্ট হচ্ছে। যাই হোক, তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমাদের জানা দরকার। হ্যাঁ, এক্সামে হয়তো আসবে না, কিন্তু এই স্টোরিটা আমাদের জানাটা, হিস্ট্রিটা জানা খুব প্রয়োজন। যাই হোক, এটাকে আমরা গল্পের ছলে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক, দেখা যাক এই ব্যাকগ্রাউন্ডটা কি, কখন এই ক্লাসিফিকেশান, পিরিয়ডিক ক্লাসিফিকেশান অর্থাৎ এলিমেন্টগুলোকে ক্লাসিফিকেশান করার চিন্তাভাবনা শুরু হলো। শুরুটা হয়েছে মোটামুটি 1800 শতক থেকে। 1829 জার্মান সায়েন্টিস্ট ডোভেনিয়ার, তোমরা হয়তো নাম শুনে থাকবে। 1829 জার্মান কেমিস্ট ডোভেনিয়ার তিনি ফার্স্ট অবজার্ভ করলেন একটা বেশ ইন্টারেস্টিং বিষয় মৌলগুলোর মধ্যে। কি তিনি অবজার্ভ করলেন যে কেমিক্যালি সিমিলারিটি আছে, অর্থাৎ ধর্মের, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন মৌলগুলোকে যদি আমরা ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট ওয়াইজ সাজাই, তাহলে দেখতে পাবো যে সেকেন্ড এলিমেন্টার, 2 নম্বর এলিমেন্টার অ্যাটমিক ওয়েট প্রথম এবং তৃতীয় এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের এভারেজ। এবং এই যেহেতু 3টে এলিমেন্ট নিয়ে কথা হচ্ছে, তার জন্য তার এই কনসেপ্টটাকে বলা হয় ল অফ ট্রায়াডস। 3টে এলিমেন্ট নিয়ে এক্সাম্পল দেখি। তিনি লক্ষ্য করলেন যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এদের প্রপার্টিজে সিমিলারিটিজ আছে, এবং লিথিয়ামের পর তার নেক্সট কেমিক্যালি সিমিলারিটিজ আছে এমন এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, তারপরে নেক্সট হচ্ছে পটাশিয়াম। তো তিনি দেখলেন যে লিথিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 7 এবং পটাশিয়ামের হচ্ছে 39, এবং এর যে এভারেজ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 23, রাইট? বুঝতে পারছো, 7 + 39/2 হচ্ছে 23। এবং বিভিন্ন অন্যান্য মেথডের সাহায্যে আমরা যে অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করি, সেই মেথডও আমাদেরকে বলছে যে এই সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23। তাহলে আমাদের ক্যালকুলেশন মিলে গেল। তো এই হচ্ছে ল অফ ট্রায়াডস। 3টে এলিমেন্টের প্রথম এবং তৃতীয় এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের গড় হচ্ছে সেকেন্ড এলিমেন্টের। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রাইট? ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। আচ্ছা, আমি একটু এগুলো লিখে নিই আগে। আর একটা নিব আমরা সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম। তো এদের ভ্যালুগুলো দেখো,
ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 40, রাইট? ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে এটা অ্যাটমিক নাম্বার মনে হচ্ছে, যাই হোক এর হচ্ছে 7, এর হচ্ছে 39 অ্যাটমিক ওয়েট। তো ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 40, বেরিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 137। তাহলে এদের এভারেজ নিলে কত পাবো না 88.5। এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু এই তোমার ডোভেনিয়ারের থিওরি অনুযায়ী। অ্যাকচুয়াল ভ্যালু দেখা গেল সেটা হচ্ছে 88, রাইট? অ্যাকচুয়াল ভ্যালু দেখা গেল 88। তো মোটামুটি কি মিলে যাচ্ছে, 88 একদম ভেরি ক্লোজ টু 88.5। এগেন আবার একটা 3টে এলিমেন্ট নেব যাদের প্রপার্টিজ সিমিলারিটি আছে এবং যাদেরকে আমরা ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট অনুযায়ী সাজিয়েছি। সালফার 32, টেলুরিয়াম 128। তাহলে এদের যে এভারেজ কত হওয়ার কথা 80। এবং প্র্যাকটিক্যালি যখন আমরা এটা যে থিওরিটিক্যাল সেলিনিয়াম যদি রুলস ঠিক হয় তাহলে সেলিনিয়ামের অ্যাটমিক ওয়েট হওয়ার কথা 80। এবং প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যখন অন্যান্য তোমার প্র্যাকটিক্যাল মেথডের সাহায্যে আমরা একে ক্রস চেক করছি দেখা যাচ্ছে এটা 80 আসছে। তো মোটামুটি মিলে যাচ্ছে। আরও একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ক্লোরিনের আমরা জানি 35.5, এর অ্যাটমিক হচ্ছে ওয়েট হচ্ছে 35.5। ব্রোমিনেটেতে বার করব, আয়োডিন হচ্ছে 127। এবং যদি এভারেজ করি এর ভ্যালুটা আসবে কত 81.25, রাইট? এবং এর যে প্র্যাকটিক্যালি যে অবজার্ভড অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে 80। তো মোটামুটি মিলে যাচ্ছে। তো এই হচ্ছে ডোভেনিয়ারের ল অফ ট্রায়াডস। কিন্তু মুশকিল হচ্ছে এই যে রুলস, আমরা যে রুলসের সাহায্যে অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করছি সেটা এই কয়েকটা মাত্র গ্রুপের ক্ষেত্রেই, তোমার গ্রুপ অফ এলিমেন্টের ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রযোজ্য। তো 1829 সেই সময় মোটামুটি 40-এর উপর তো এলিমেন্ট আবিষ্কার হয়েছে। তো তার মধ্যে যদি কয়েকটা মাত্র গ্রুপের এলিমেন্টকে যদি এইভাবে আমরা সঠিকভাবে সাজাতে পারি, বাকিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কনসেপ্ট আর ম্যাচ করছে না। মানে ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরাও তো কেমিক্যালি সিমিলারিটি আছে কিন্তু তাদের ক্ষেত্রে মিলছে না। তো এই যে তাদের যে ডিসক্রিপেন্সি আসছে সেই ডিসক্রিপেন্সি থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এলিমেন্টের ক্ষেত্রেই ধরো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক বা এইগুলো এদের হয়তো মিলছে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে যেহেতু এটা মিলছে না তাহলে এই সূত্রটা রিজেক্টেড হয়ে গেল, রাইট? তো কিন্তু এটা রিজেক্ট হয়ে গেলেও এর একটা গুরুত্ব আছে, কারণ শুরুটা হলো এখান থেকে, রাইট? নেক্সট ডোভেনিয়ারের পর নেক্সট 1850 জাস্ট একটু মুছে দিই, ক্রনোলজিটা দেখো। 1829 নেক্সট হচ্ছে 1850। প্যাটেনকফার্স ইনিও একজন জার্মান কেমিস্ট। প্যাটেনকফার্স তিনি একটা বিষয় অবজার্ভ করলেন এলিমেন্টগুলোকে স্টাডি করতে গিয়ে। কী অবজার্ভ করলেন? তিনি দেখলেন যে যদি আমরা একই গল্প যে কেমিক্যালি সিমিলারিটিজ আছে এমন এলিমেন্টগুলোকে তাদের যদি আমরা ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট ওয়াইজ সাজাই তাহলে একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাবো। এটা একটা দেখাই তারপরে বুঝবে এইটার একটা বিশেষত্ব কী এই প্যাটেনকফার্সের যে অবজারভেশন। যেমন ধরো আমরা যদি নিই যে এক্সাম্পল হিসেবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই নাও। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23, পটাশিয়ামের হচ্ছে 39। এখন এদের এই যে সাকসেসিভ অ্যাটমিক ওয়েটগুলোর মধ্যে যে গ্যাপ দেখো 7 আর 23 এর মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 16। 23 থেকে 39 এরও গ্যাপ হচ্ছে 16। এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8x2, এটা হচ্ছে 8x2। আরেকটা এক্সাম্পল নিই তারপর আমি কনক্লুশনে আসবো। যেমন ধরো অক্সিজেন, সালফার, সেলিনিয়াম আর টেলুরিয়াম। অক্সিজেন, সালফার, সেলিনিয়াম আর টেলুরিয়াম।
অক্সিজেনের অ্যাটমিক হচ্ছে 16, সালফার 32, সেলিনিয়াম টেলুরিয়ামের হচ্ছে মোটামুটি 80 আর 128, 80 অ্যান্ড 128। এগেন এদের আমরা কি করব, এই সাকসেসিভ অ্যাটমিক এলিমেন্টগুলো, এই যে অ্যাটমিক এলিমেন্টগুলোর অ্যাটমিক ওয়েটের যে ডিফারেন্সটা মাপবো, এর ডিফারেন্স হচ্ছে কত 16। এগেন এটাকে আমরা লিখতে পারি 8 × 2, এর ডিফারেন্স হচ্ছে কত 48, এটা আমরা লিখতে পারি 8 × 6। আবার এই যে ডিফারেন্স এগেন এটা হবে কত 48, এটা আমরা লিখতে পারি 8 × 6। তো প্যাটার্নটা বুঝতে পারছো? প্যাটার্নটা হচ্ছে এই যে এই যে সাকসেসিভ অ্যাটমিক ওয়েটগুলো, এলিমেন্টগুলো যে অ্যাটমিক ওয়েটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8। দেখো ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8। এই জন্য এই যে প্যাটার্ন-কভার্সের যে এই অবজারভেশন থেকে তার যে সূত্রটা আসছে সেটাকে আমরা বলছি, এটা বলা হয় ল অফ ইন্টিগ্রাল মাল্টিপল, রাইট? ল অফ ইন্টিগ্রাল মাল্টিপল, এই হচ্ছে প্যাটার্ন-কভার্সের রুল। এখন অবজারভেশন, তো এটাও সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে অবভিয়াসলি তোমার এটা প্রযোজ্য হয় না। বেশ মাত্র কয়েকটা এলিমেন্ট এই ধরনের প্যাটার্ন দেখায় যে তাদের সাকসেসিভ অ্যাটমিক এলিমেন্টগুলোর অ্যাটমিক ওয়েটের যে ডিফারেন্স সেটা ইন্টিগ্রাল মাল্টিপল অফ 8, এটা সমস্ত ক্ষেত্রে হয় না, বেশ মাত্র কয়েকটার মধ্যে এটা দেখা গেছে। তো এটাও অলমোস্ট কী হলো, রিজেক্ট হলো। অর্থাৎ রিজেক্ট বলাটা ঠিক না, বলতে হবে যে এটাকে আবার মডিফাই করা বা এটাকে আরও একে মডিফাই করা, এই কনসেপ্টকে আরও কোনোভাবে মডিফাই করে ম্যাক্সিমাম এলিমেন্ট যাতে যেগুলো মেনটেন করবে, মেনে চলবে, সেই রকম কোনো একটা রুলসের দরকার হলো। তাহলে প্যাটার্ন-কভার্সের এই কনসেপ্টও অলমোস্ট বাদ পড়ে গেল। নেক্সট 1862, রাইট? 1862 একজন জিওলজিস্ট, রাইট? জিওলজিস্ট ক্যানকোটয়েস ইনি হচ্ছেন যে ফ্রেঞ্চ জিওলজিস্ট। 1862 ইনি ফরাসি ফ্রেঞ্চ জিওলজিস্ট, ইনি কেমিস্ট নন কিন্তু জিওলজিস্ট। ফ্রেঞ্চ জিওলজিস্ট তিনি একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে নিয়ে এসেছিলেন। সেটা আমি তার একটা ছোট্ট মডেল বানিয়েছি, সেটা আমি তোমাদের দেখাতে চাই। তো মডেলটা দেখানোর আগে এর কনসেপ্টটা একটু বলে নিই। তার যে কনসেপ্ট, তিনি বলছেন যে আমরা একটা সিলিন্ডার ধরা যাক, এইটা হচ্ছে সিলিন্ডার, রাইট? এটা একটা সিলিন্ডার, ভালো করে দেখো, এটা হচ্ছে একটা সিলিন্ডার। তিনি বলছেন যে এই সিলিন্ডারটাকে আমরা 16টা ভার্টিক্যাল লাইন, সিলিন্ডারটাতে 16টা ভার্টিক্যাল লাইন ড্র করব। দেখো আমি একটু দেখাই, তোমাদেরকে শো করাই। 16টা ভার্টিক্যাল লাইন, এই একটা ভার্টিক্যাল লাইন, এই যে এই কালারগুলো, এগুলো হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন। এই যে 0, 1, এইটা একটা লাইন 1, তার মানে 0 থেকে 16, মানে এখান থেকে এই একটা ভার্টিক্যাল 1, 2, 3 করে এই যে একটা কি, এই যে ভার্টিক্যাল লাইন, আমরা এই ভার্টিক্যাল লাইনগুলো 16টা ভার্টিক্যাল লাইন ড্র করলেন, রাইট? এইটা হচ্ছে একটা কি তোমার সিলিন্ডারিক্যাল একটা শেপ। তো এবার এর থেকে এর সিলিন্ডার এইটা হচ্ছে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের 45 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? এই অ্যাক্সিসটার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা হেলিক্স ড্র করলেন। হেলিক্স মানে এই যে দেখতে পাচ্ছ, এই যে হেলিক্সটা, এই যে রেড কালার যেটা ড্র করা আছে, এটা হেলিক্স, রাইট? মানে এইরকম হেলিক্স বলতে সেই পেঁচানো আর কি, যেমন ডিএনএর হেলিক্স দেখেছো, বা সাপ যেমন যায় সেই যে হেলিক্যাল যে তার গতি, মানে এইরকম, এটা হচ্ছে হেলিক্সের মতো। তো এইরকম এই যে হেলিক্স একটা, তাহলে তিনি এরকম ড্র করলেন, রাইট? স্পাইরাল, যেমন ওই যে স্পাইরাল বাইন্ডিংয়ে দেখেছো না, এরকম হয়। তো সেই স্পাইরাল, এই একটা স্পাইরাল, এই যে এই রেডটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে এই রেডটা,
এই লাইনটা পুরো স্পাইরাল হতে 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 আসলে এখানে শুরু হচ্ছে, ধরো হতে 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 এখানে এসে শেষ হচ্ছে, রাইট। তো এই যে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা তিনি হেলিক্স ড্র করলেন, কার ওপর? এই ফানেলটাকে 16টা কলামে ভেঙে, 16টা কলাম করে এই ফানেলটার অ্যাক্সিসের সাপেক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কী করলেন না, একটা হেলিক্স ড্র করলেন। এই যে হেলিক্সটা শুরু হয়েছে এখান থেকে এরকম হবে, দিয়ে এখানে শেষ হচ্ছে, এই যেখানে শুরু আর এখানে শেষ হেলিক্সটা। এবার তার অবজারভেশন কি? যে অবজারভেশন হচ্ছে যে এবার তিনি কি বলছেন যে এই হেলিক্সগুলোর ওপর, এই হেলিক্সের উপরে আমরা কি করব, দেখো আমি এখানে দেখিয়েছি, হেলিক্সের উপর আমরা কি এই দিকটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, রাইট। এই দিকটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, যে 8, 16, 24, 32, 40, 48 এগুলো হচ্ছে অ্যাটমিক ওয়েট। আর এই যে 0, 1, 2, 3 এগুলো হচ্ছে একটা তোমার কলাম, ভার্টিক্যাল লাইন একটা সেটাকে নির্দেশ করছে। এবার দেখো আমরা কাকে বসিয়েছি, হাইড্রোজেনকে এই যে হেলিক্সের উপর অ্যাটমিক ওয়েট ওয়াইজ কী করেছি আমরা, তাদেরকে বসিয়েছি। দেখো হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট মোটামুটি 1-এর কাছে, তাহলে 0-র জাস্ট সামনেটাতে। তারপরে হয়তো বসিয়েছি আমরা লিথিয়ামে, এই যে এইটা হচ্ছে, ধরা যাক এইটা হচ্ছে 8, এই পয়েন্টটা, তাহলে এই 8 বলতে এইখানটা কাছাকাছি। এইরকম আমরা কি করেছি, ওদের অ্যাটমিক ওয়েট ওয়াইজ এরকম হেলিক্সে সবাইকে এই যে পরপর আমরা কি করেছি, এরকম বসিয়েছি। এই যে পরপর যদি এরকম ঘুরে যায়, দেখো পরপর বসিয়েছি, এবং বসাতে এখানে গিয়ে শেষ হয়েছে আমাদের। ছোট করে, এটা আমরা পুরো বিষয়টা, অত বড় ব্যাপারটাকে একটা ছোটো জায়গার মধ্যে করেছি যাতে বুঝতে সুবিধা হয়, সমস্ত এলিমেন্টকে ডেফিনেটলি এখানে দেওয়া হয়নি। তো এখানে তিনি একটা জিনিস, এটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলেন। দেখো এই যে এটা যদি ভাবো, এটা দেখো এই যে এলিমেন্টগুলো, দেখো এই যে একটা ভার্টিক্যাল লাইনে, দেখো ফ্লোরিন, দেখো এখানে ফ্লোরিন আর ক্লোরিন এরা একদম সেম একই ভার্টিক্যাল লাইনে নেই, রাইট। নেই তো নেই। দেখো এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দেখো লিথিয়াম, লক্ষ্য করো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে এই যে সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একটা ভার্টিক্যাল লাইনে বিলং করছে। আর দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কিন্তু একটা ভার্টিক্যাল লাইনে বিলং করেনি। বোরন, অ্যালুমিনিয়াম এও করেছে। আবার দেখো কার্বন, সিলিকন একটা ভার্টিক্যাল লাইনে আছে। আবার দেখো অক্সিজেন, সালফার একটা ভার্টিক্যাল লাইনে আছে। এই যারা যে এলিমেন্টগুলো ভার্টিক্যাল লাইনে একটা ভার্টিক্যাল লাইনে পড়েছে, তাদের সে একটা ভার্টিক্যাল লাইনে আছে, তাদের মধ্যে কি কেমিক্যালি সিমিলারিটি আছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং জায়গা। দুটো জিনিস বলবো এখানে। দেখো এই যে তোমার এই যে সিলিন্ডারের মধ্যে এই যে হেলিক্সের উপরে যখন আমরা এলিমেন্টগুলোকে অ্যাটমিক ওয়েট ওয়াইজ তাদেরকে বসিয়েছি, তো তাদের দেখা যাচ্ছে যে কেমিক্যালি সিমিলারিটি আছে এমন এলিমেন্টগুলো তারা একটা ভার্টিক্যাল লাইনের মধ্যে পড়ছে। এখানে পড়ছে, এটা পড়ছে, এখানে পড়ছে, অক্সিজেন সালফারে পড়ছে। এবং ইন্টারেস্টিংলি এদের যে অ্যাটমিক ওয়েটের গ্যাপ সেটা হচ্ছে 16। কত? এদের অ্যাটমিক ওয়েটের গ্যাপ হচ্ছে 16। এদের অ্যাটমিক ওয়েটের গ্যাপ কত? 16। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যদি দেখো কোথায় গেল, হ্যাঁ এই তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কত? 16। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 23, তাহলে 16, এটা হচ্ছে 39, তাও 16, তাহলে এদের অ্যাটমিক ওয়েটের গ্যাপ 16। তুমি আবার দেখো অক্সিজেন সালফার, দেখো অক্সিজেন সালফার সেই হচ্ছে, এটাও অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, এটা হচ্ছে 32, তাহলে কত? 16। এইটা হচ্ছে, এবং এটা দেখো একটা, তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যেটা স্ক্রুয়ের মতো দেখা যায়। এই যে স্ক্রু দেখো না, যে স্ক্রু টাইট করা হয় যে স্ক্রু দিয়ে, বিভিন্ন মানে সেই পেরেকগুলোকে যে স্ক্রু টাইপের পেরেক থাকে না, দেখো সেই স্ক্রুয়ের মতো দেখতে লাগছে না, এইটা এরকম স্ক্রু। তো এই জন্য এটাকে বলা হয় টেলুরিক স্ক্রু। কী বলা হয়? টেলুরিক স্ক্রু মডেল, রাইট। টেলুরিক স্ক্রু। তো এখানে অবশ্যই যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের কি আছে? কেমিক্যালি সিমিলারিটি আছে, কিন্তু এরা একই ভার্টিক্যাল লাইনে পড়েনি। আবার
এবং এরা সবাই 16 গ্যাপও নেই এদের অ্যাটমিক ওয়েটের মধ্যে। আবার ধরো আরও অনেক যেমন তো ফ্লোরিন ক্লোরিন তাদের কি আছে, এদের কেমিক্যাল সিমিলারিটি আছে, অথচ এরা একটা একই ভার্টিক্যাল লাইনে পড়েন, ভালো করে লক্ষ্য করলে দেখবে একই ভার্টিক্যাল লাইনে পড়ে নেই, এবং এদের অ্যাটমিক ওয়েটের গ্যাপও 16 নয়। তো ডেফিনেটলি এর লিমিটেশনস তো আছেই, তা নাহলে এগুলো পরবর্তীকালে আবার অন্য এর জায়গায় অন্য থিওরি আসবে কেন। তো এই যে টেলুরিক স্ক্রু যে মডেল, এই যে ফানেলের স্টোরিটা আমি দেখালাম, এখান থেকে তার এই যে মডেলটা কি বলছে না, বলছে এখান থেকে কী লক্ষ্য করা যাচ্ছে যে কেমিক্যালি মানে সাকসেসিভ অ্যাটমিক ওয়েটের গ্যাপ 16 এমন এলিমেন্টগুলোর কেমিক্যাল প্রপার্টিজের সিমিলারিটি আছে। দেখো এটা আরেকবার দেখিয়ে দিই, যে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের মধ্যে এরা একটা ভার্টিক্যাল লাইনে পড়েছে, রাইট, একটা ভার্টিক্যাল লাইনের মধ্যে পড়েছে, এবং এদের যে সাকসেসিভ অ্যাটমিক ওয়েটের গ্যাপ, অর্থাৎ লিথিয়াম থেকে সোডিয়ামের 16, সোডিয়াম টু পটাশিয়াম এগেন 16, এরা এই যে কনসেপ্ট, এটা এই টেলুরিক স্ক্রুয়ের যে কনসেপ্ট, যে এরা একটা ভার্টিক্যাল লাইনে আছে এবং এদের কেমিক্যাল প্রপার্টিজের সিমিলারিটি আছে, এবং দেখা যায় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের আছে, সিমিলার অক্সিজেন, সালফারের আছে। তো এইটা ছিল এই তোমার কনসেপ্ট এটা। এখন ডেফিনেটলি যেটা একটু আগে বলছিলাম যে এমন অনেক এলিমেন্ট আছে যারা এই কনসেপ্ট কী করে না, মেনে চলে না, তো তার জন্যই তো আবার নতুন কনসেপ্টের দরকার হয়। এই হলো 1862-তে তোমার টেলুরিক স্ক্রু যে মডেল। নেক্সট তাহলে 18 ক্রোনোলজিটা ভাবো, 1829, 1850, দেন 1862. After that 1865 most probably, right, 1865 Newland English chemist Newland তার একটা কনসেপ্ট দিলেন। সেই কনসেপ্টটা কি? নিউল্যান্ড অক্টেভ কনসেপ্ট, অক্টেভ রুল, রাইট। এই অক্টেভ রুল বা অষ্টক সূত্র সেটা কি? নিউল্যান্ড বলছেন যে এলিমেন্টগুলোকে যদি আমরা ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট ওয়াইজ সাজাই, অ্যাটমিক ওয়েট কিন্তু কী বলা হচ্ছে যে তিনি বলছেন এই মৌলগুলোকে যদি আমরা ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট ওয়াইজ সাজাই তাহলে একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাবো। তিনি কি প্যাটার্নটা বলছেন? প্যাটার্নটা বলছেন এই যে প্রতি অষ্টম মৌলে, রাইট, ভালো করে শুনবে, প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের কী হবে? ধর্মের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ যে এলিমেন্ট দিয়ে শুরু করছি সেই এলিমেন্ট থেকে সেই এলিমেন্টকে 1 ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 নম্বর যে মৌল, এগুলোকে আমরা সাজাচ্ছি অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে। তো 8 নম্বর মৌলের সঙ্গে 1 নম্বর মৌলের কি থাকবে? মিল থাকবে। যেমন ধরো তোমরা অনেকেই গান সম্পর্কে অনেকে ধারণা আছে, তো সেখানে আমরা জানি যে আমাদের 7টা নোট আছে। কি কি? সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। দেখছো সারে এখানে 1 নম্বর থেকে 1 নম্বরে সা শুরু, 8 নম্বরে আবার সা আসছে, অর্থাৎ 1 নম্বরের সঙ্গে 8 নম্বরে কী আছে? মিল আছে। এটাই মনে রাখার কৌশল যে প্রতি অষ্টম মৌল অর্থাৎ সা, রে, গা, মা, পা, ধা, নি, আবার সা, নি হচ্ছে 7 নম্বর, তো 8 নম্বরে আবার প্রথমের সঙ্গে কি হচ্ছে? তোমার পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ মিল থাকছে। তো দেখা যাক আমরা এলিমেন্টগুলোকে সাজাই। ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এখানে সেই সময় 1865 ওই সময় কী হয়নি? কোনো ইনার্ট গ্যাসগুলো আবিষ্কার হয়নি, তো ইনার্ট গ্যাস সেখানে আমাদের থাকবে না। তখন আমরা এখন তো 1865-এ আছি, তখন আমরা ইনার্ট গ্যাস কী তাই জানতাম না, তখন আবিষ্কারই হয়নি, তাহলে তার অস্তিত্ব ছিল না। এবার আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন তলায় অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। নেক্সট পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার দেখো এরপর কিন্তু আর
ব্যাপারটা তোমার ওয়ার্ক করে না এই কনসেপ্টটা। কীরকম দেখো, লিথিয়াম 1 নম্বর 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ লিথিয়ামের 8 নম্বরে যে এলিমেন্ট আছে সোডিয়াম, তার সঙ্গে লিথিয়ামের প্রপার্টিজের মিল থাকবে। সিমিলারলি একে 1 ধরো 1 2 3 4 5 6 7 8, তার মানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম বিলংস টু এ পার্টিকুলার গ্রুপ। এদের অর্থাৎ এদের একটা এই গ্রুপ দিস গ্রুপ অফ 3 এলিমেন্টস কী আছে, হ্যাভ কী আছে, তাদের একটা কেমিক্যাল প্রপার্টিজের সিমিলারিটি আছে, তারা কেমিক্যাল প্রপার্টি শো করে। সিমিলারলি এটাকে এক ভাবো 1 2 3 4 5 6 7 8, আবার একে এক ধরলে এটা 8, তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এবং যদি আমরা একে এক্সটেন্ড করি তাহলে বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম, কার্বনের সঙ্গে সিলিকন, নাইট্রোজেনের সঙ্গে ফসফরাস, অক্সিজেন সালফার, ফ্লোরিন ক্লোরিন, এবং এদের মধ্যে কেমিক্যাল প্রপার্টিজের মিল থাকার কথা, এবং প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে হ্যাঁ এদের মধ্যে এদের কেমিক্যাল প্রপার্টিজের মিল আছে। এই অবধি তো খুব সুন্দর চলছিল, কিন্তু মুশকিল হয়ে গেল ক্যালসিয়ামের পর পরে আছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এইগুলো। কিন্তু এই বোরন অ্যালুমিনিয়ামের সঙ্গে স্ক্যান্ডিয়াম বা কার্বন সিলিকনের সঙ্গে টাইটেনিয়াম, এদের ধর্মের বিশেষ কোনো মিল নেই, ইনফ্যাক্ট মিল নেই, কোনো মিলেই নেই। তার মানে হিসেবে তো এই অ্যালুমিনিয়ামের 8 নম্বর, এর 8 নম্বর টাইটেনিয়াম, তো এদের মিল থাকার কথা, কিন্তু মিল নেই। তার মানে এইখানের পর, এই ক্যালসিয়ামের পর এই রুলসটার আর কোনো ভ্যালিডিটি থাকছে না। তাহলে এটাও আমাদের কি খুব ক্ষুদ্র অংশের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল। অর্থাৎ ধরো সেই সময় প্রায় 62-63টা এলিমেন্ট আবিষ্কার হয়ে গেছে অলমোস্ট। তো সেই সময় জায়গায় দাঁড়িয়ে যদি আমরা মোটামুটি 15, 16, 17টা এলিমেন্টেরকে আমরা এই ক্লাসিফাই করতে পারি, তো সেটা কোনো বিগ ডিল নয়, মানে কোনো বিরাট কোনো সাকসেস নয়। কারণ বাকি প্রায় 40-এর উপর এলিমেন্টকে আমাকে আলাদা করে মনে রাখতে হবে, এটা কোনো কাজের কথা হলো না। তো নিউল্যান্ডের অক্টেট সূত্র, সেটারও মডিফিকেশান, অর্থাৎ এই রুলসটা খুব গ্রহণযোগ্য হলো না। তারা নিউল্যান্ড অক্টেট রুল, এটাও তোমার অলমোস্ট রিজেক্টেড হলো 1865। এবার 1869 এটা এই সালে একটা মেন্ডেলিভ তার বিখ্যাত পর্যায় সূত্র দিলেন। এখানে গিয়ে পুরো স্টোরিটা চেঞ্জ হয়ে গেল। মেন্ডেলিভ তার বিখ্যাত পর্যায় সূত্র দিলেন, এবং সেই সময় একই সালে জার্মান কেমিস্ট লুথার মেয়ার তিনিও পিরিয়ডিক ল বা পর্যায় সূত্র দিলেন, একদম সেম টু সেম তোমার মেন্ডেলিভের পর্যায় সূত্রের মতোই, একদম একই পর্যায় সূত্র দিলেন। শুধুমাত্র লুথার মেয়ার শুধুমাত্র এলিমেন্টগুলোর ফিজিক্যাল প্রপার্টিসকে স্টাডি করে, অ্যাকচুয়ালি অ্যাটমিক ভলিউমকে স্টাডি করে, আমরা কোনো একটা সময় যদি সুযোগ পাই আলোচনা করব। অ্যাটমিক ভলিউমের যে স্টাডি বাই লুথার মেয়ার, সেটা আজও বিখ্যাত হয়ে আছে। তো ফিজিক্যাল প্রপার্টিসকে স্টাডি করে লুথার মেয়ার তার পিরিয়ডিক ল দিয়েছিলেন, এবং কেমিক্যাল ফিজিক্যাল সমস্ত প্রপার্টিজ এলিমেন্টগুলো স্টাডি করে মেন্ডেলিভ একটা পিরিয়ডিক ল দিয়েছিলেন, এবং দুজনের পিরিয়ডিক লটা সেম, একই। কিন্তু এই মেন্ডেলিভের পর্যায় সূত্র কিছুদিন আগে বা কয়েক মাস আগে প্রকাশিত হয়েছিল বলে আমরা এই যে পর্যায় সূত্রের যে পর্যায় সারণীর জনক বলি, ফাদার অফ পিরিয়ডিক টেবিল, আমরা মেন্ডেলিভকে বলি। ম্যাক্সিমাম ক্রেডিট আমরা মেন্ডেলিভকে দিয়ে দিই, কিন্তু লুথার মেয়ারের গুরুত্ব কোনো অংশে কম নয়, ইকুয়ালি আমরা তার গুরুত্ব দিতে পারি। কিন্তু ব্যাপারটা কি হয়, যেহেতু মেন্ডেলিভের পর্যায় সূত্র কিছু সময় আগে পাবলিশড হয়েছে, তো মোটামুটি ম্যাক্সিমাম ক্রেডিট, ম্যাক্সিমাম গুরুত্ব মেন্ডেলিভের ওপরে যায়। যাই হোক, 1869 ফার্স্ট মোটামুটি আমরা একটা প্রায় সমস্ত এলিমেন্টগুলোকে, এতদিন ধরো 1829 থেকে 1865 অলমোস্ট 40 ইয়ার্স আমরা ওই মডিফাই করেই চলেছি, এবং নতুন রুলস নিয়ে এসেছি। কিন্তু আমরা কি করতে পারিনি, এই প্রায় সমস্ত মৌলগুলোকে আমরা একটা কনসেপ্টের মধ্যে আনতে পারিনি। তো এটা একটা ব্যর্থতা বা একটা লিমিটেশন, ব্যর্থতা বলবো না, লিমিটেশনস। তো এই যে 1869-এ যখন মেন্ডেলিভ তার পর্যায় সারণী দেন,
তাকে কেন ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়? কারণ তার সেই সূত্র, পর্যায় সূত্র, সেই পর্যায় সূত্রের সাহায্যে সেই সময়কার মোটামুটি 63 মানে 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল, তোমার 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। সেই সময়কার প্রায় 63টা এলিমেন্টকে, প্রায় প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কী করতে পেরেছিলাম, একটা পিরিয়ডিক টেবিলে একটা, অর্থাৎ একটা নির্দিষ্ট অর্ডারে, অ্যারেঞ্জমেন্টে সাজাতে পেরেছিলাম। এমনভাবে সাজাতে পেরেছিলাম যে একই ধর্মবিশিষ্ট মৌলগুলো একটা নির্দিষ্ট সারিতে বা একটা নির্দিষ্ট গ্রুপে তাদেরকে রাখা গিয়েছিল। তো এই জন্য মেন্ডেলিভকে ফাদার অফ তোমার পিরিয়ডিক টেবিল বলা হয়। তো তখন 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। মেন্ডেলিভ 1869-এ পর্যায় সূত্র দিয়েছিলেন, কিন্তু তার পর্যায় সারণী তিনি প্রকাশ করেছিলেন 1871-এ। মানে তার পর্যায় সূত্রকে কাজে লাগিয়ে মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছিলেন, অর্থাৎ এলিমেন্টগুলোকে সাজিয়েছিলেন। তো সেটা হচ্ছে 1871-এ, সেটা শর্ট ফর্ম অফ পিরিয়ডিক টেবিল ছিল। তখন তিনি বলেছিলেন 12টা হচ্ছে পর্যায় আর তোমার 8টা হচ্ছে শ্রেণী। 12টা পর্যায়, 12 পিরিয়ড। মেন্ডেলিভের অ্যাকচুয়াল অরিজিনাল মেন্ডেলিভের পর্যায় সারণীতে 12টা পিরিয়ড ছিল আর 8টা গ্রুপ ছিল, রাইট? তো 12টা পর্যায় এবং 8টা শ্রেণী নিয়ে মেন্ডেলিভের পর্যায় সারণী তৈরি হয়। পরবর্তীকালে যখন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, অর্থাৎ এই যে ইনার্ট গ্যাসগুলো আবিষ্কার হয়, তো তারপর তোমার এই এলিমেন্টগুলোকে বা আরও কিছু মিসিং এলিমেন্ট বা যেগুলো তখনও ডিসকভার হয়নি, সেই এলিমেন্টগুলোকে আবিষ্কার করার পর মেন্ডেলিভের পর্যায় সূত্রকে কাজে লাগিয়ে মডার্ন না বলার থেকে বলবো যে পরিমার্জিত বা তোমার সংস্কার করে, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে, তার সূত্রকে ধরেই যে এলিমেন্টগুলো পরবর্তীকালে আবিষ্কার হয়, সেই মৌলগুলোকে আবার আমরা পিরিয়ড টেবিলে সাজিয়েছিলাম। তো সেটা তখন একটু মডিফাই করা হয়েছিল। তখন পিরিয়ডকে নিয়ে আসলো 7 এবং গ্রুপ হয়ে গেল 9, রাইট? তো তখন মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন, তখন গ্রুপগুলো ছিল 1, 2 এরকম রোমান লেটারে, 3, 4, 5, 6, 7 আর 8। এবং এই 1 to 7 এদের আবার সাবগ্রুপ ছিল AB, এদের A আর B সাবগ্রুপ ছিল, 1A, 1B, 2A, 2B, 3A, 3B। তো আবার 8-এ এখানে এর কোনো সাবগ্রুপ ছিল না। তো তখন 8টা শ্রেণী ছিল এই মেন্ডেলিভের পর্যায় সারণীতে। পরবর্তীকালে যখন এর সংস্কার করা হয়, মানে অর্থাৎ নতুন এলিমেন্টগুলোকে অ্যাড করা হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টনের জন্য আর একটা শ্রেণী নিয়ে আসা হয়েছিল 0, অর্থাৎ 9টা শ্রেণী। এবং তার মধ্যে 1 থেকে 7 অর্থাৎ 14টা উপশ্রেণী নিয়ে তোমার টোটাল যে ওভারঅল পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছিল। তো এই মেন্ডেলিভের পর্যায় সূত্র বা পর্যায় সূত্রের সাহায্যে পর্যায় সারণী, এটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব নেক্সট ক্লাসে। এবং আমরা জানবো যে মেন্ডেলিভের পর্যায় সূত্র কী, মেন্ডেলিভের পর্যায় সারণী কী, মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা মোটামুটি আমরা একটা ডায়াগ্রাম এখানে দেখব। আর তারপর মেন্ডেলিভের পর্যায় সারণীর সাকসেস কী, তার লিমিটেশনস কী, কেন মেন্ডেলিভের পর্যায় সূত্র কেন মডিফাই করা দরকার হলো, কেন আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রের প্রয়োজন হলো, তো কোথায় মেন্ডেলিভের কোথায় ধারণাতে মৌলের ধারণা, ধর্মের যে ভিত্তি, তার ধারণার কোথায় মেন্ডেলিভের ভুল হয়েছিল। তো সেইগুলো আমরা একটা ইন ডিটেলস একটা পার্টিকুলার একটা সিঙ্গেল ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাসে তো আলোচনা করব। তো সেখানে পুরো এই মেন্ডেলিভের পর্যায় সূত্রের সম্পর্কে, তোমাদের সারণী সম্পর্কে পুরো ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা আলোচনা করব মেন্ডেলিভের পর্যায় সূত্র। তারপরেই তো আমাদের শুরু হবে মূল আমাদের পর্যায় সারণীর আলোচ্য বিষয়, যেটা আমাদের সিলেবাসে এগুলোও আছে, কিন্তু সেইভাবে প্রয়োজন হয় না পরীক্ষাতে, যেটা কম্পিটিটিভ এক্সামে দরকার হবে, বা সিলেবাসে আমাদের আছে যে আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র, অর্থাৎ এবং তার দ্বারা তৈরি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, সেটা নিয়েই পুরো আলোচনা। কিন্তু তার আগে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে রাখা ভালো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।